রিপোর্ট কার্ড সংক্রান্ত যে আমাদের আজকে ট্রেনিং কাম মিটিং আমরা আপনাদের আহ্বান করেছি, আপনারা এসেছেন, আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। আমরা খুব খুশি হয়েছি যে আপনাদেরকে আজকে আমাদের এই প্রোগ্রামে আনতে পেরেছি। আমি আজকের এই হলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা আমাদের ডিপার্টমেন্ট অফ এডুকেশন হচ্ছে 2025 সালে প্রথম শুরু করছে, সেখানে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন রাঙাবেলিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক মহাশয় কাঞ্চন দাস। ওনার পরিচয়টা একটু করে দিই যে উনি ইকোনমিক্সে পিএইচডি করেছেন এবং কলেজ সার্ভিস কমিশনে উনি কোয়ালিফাইড, এবং ওনার মতো শিক্ষককে আমরা পেয়েছি, এটা আমরা ধন্য যে বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে উনি বিভিন্ন চিন্তা ভাবনা করেন এবং ওনার বিদ্যালয়ে সেগুলিকে প্রয়োগ করারও চেষ্টা করেন। তো সেরকম মানুষকে আমরা ট্রেনিং এ আনতে পেরেছি, সেটা আমাদের কাছে গর্বের এবং খুশির। আমরা আশা করব যে ওনার কাছ থেকে আমরা ভালোভাবে পুরো বিষয়টা আমরা করায়ত্ত করতে পারবো, আমরা আত্মস্থ করতে পারবো। এবং আজকের পরে আমরা নিশ্চয়ই আমাদের যে স্কুলগুলোতে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে আপনারা বসবেন এবং এই বিষয়টা সকলকে অবহিত করাবেন, এটা আমরা আশা করছি। নিশ্চয়ই আমরা আমাদের চিঠিতে উল্লেখ ছিল যে হলিস্টিক রিপোর্ট কার্ডের একটা করে কপি আপনাদের সঙ্গে আনার কথা, সেটা নিশ্চয়ই আপনারা এনেছেন। আমরা দীর্ঘদিন ধরে যে মূল্যায়ন পদ্ধতিতে অভ্যস্ত, সেই মূল্যায়ন পদ্ধতির কিছুটা আপডেট করার চেষ্টা করা হয়েছে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে। আমরা জানি যে একটা গল্প আমরা শুনেছি, সবাই জানি, তাও আমি আরেকবার বলছি যে বনের মধ্যে এখন সব পশুরা ভাবলো যে সিংহ রাজার কাছে তাদের ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবে। তো ধরুন বাদর আছে, সেখানে হরিণ আছে, উট আছে, জিরাফ আছে, সেখানে কিছু কুমির, মাছ এরা আছে। তা সবাই সবার ছেলে মেয়েকে পাঠিয়ে এখন সিংহ রাজা প্রথমে শুরু করলো কি বলে, গাছে চড়ার পরীক্ষা হবে। তো বাঁদর বেশ ভালোই বাঁদরের বাচ্চাটা ভালোই গাছে চড়তে পেরেছে। এখন হাতির বাচ্চা আর গাছে উঠতে পারছে না, তা বলে ও ফেল করেছে। তো হাতির বাচ্চা, এবার হাতি শুনে বলে আমার বাচ্চা ফেল, আমি এত বড় একটা জীব, আমার বাচ্চা ফেল করবে? তো বলে তার বাচ্চাকে খুব বকাঝকা করছে। অন্যান্যরাও তাই একই রকম, তারা ঠিক সফলতা পায়নি। তো ফলে সবাই ভাবছে আমার বাচ্চা কিছু করতে পারেনি, বাঁদরের বাচ্চা বোধহয় জিতে গেছে। ঠিক আছে, বাঁদরের বাচ্চা ভালো ফল করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে গাছের ডাল ভাঙতে গেলে আবার হাতির বাচ্চা ফার্স্ট হয়ে যায়, বা কুমিরের বাচ্চা জলে ভালো সাঁতার দিতে পারে, মাছের বাচ্চারা জলে ভালো সাঁতার দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ডাঙায় কিছু কাজ হয়তো করতে হতে পারে জলজ প্রাণীদের, তো সেক্ষেত্রে তার সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলের জ্ঞানটুকু থাকা দরকার। তো সেই আমাদেরও মূল্যায়ন ব্যবস্থাটাও ঠিক সেরকম, যে আমরা বাচ্চাদের যে পরীক্ষাগুলো নিচ্ছি, সেই পরীক্ষার নাম্বার সিস্টেম এমন দেওয়া হচ্ছে যে হাতির বাচ্চা গাছে উঠতে পারছে না, সেটাকেই আমরা বড় করে দেখছি। তো সেখানে কিছুটা এখানে সংশোধনী আনা হয়েছে, আমাদের বেশ কিছু কম্পোনেন্ট বোধহয় এখানে যোগ করা হয়েছে, যে সার্বিক বিকাশ একটা বাচ্চার কেমন ভাবে হচ্ছে, তো সেই মূল্যায়নটা কিভাবে করা হবে এবং সেক্ষেত্রে টিচাররা কিভাবে ডায়েরি মেনটেন করবে এবং তার দিকে খেয়াল রাখবে, সেগুলোর প্রতিফলন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে হবে। তো সেই বিষয়ে আমি হয়তো পুরো ভালো ব্যাখ্যা করতে পারবো না, কারণ এক্সপার্ট আমাদের সঙ্গে আছেন। আমি বেশি সময় নষ্ট করছি না, আমি এক্সপার্টের হাতে আমি মাইক তুলে দিচ্ছি, যাতে উনি পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার। স্যারকে বিশেষভাবে ধন্যবাদ, আমাদের এসআই স্যারকে। উনি আমাকে এখানে যে ট্রেনিং প্রোগ্রামটা কলকাতাতে হয়েছিল, উনি আমাকে পাঠিয়েছিলেন এবং ওখানে গিয়ে আমি ট্রেনিং প্রোগ্রামটা পুরোপুরি করে আসি। এবং ওখানে যে এক্সপার্টরা ছিলেন জেলা স্তরে, রাজ্য স্তরে, ওনারা খুব ভালোভাবে ট্রেনিং দিয়েছে। সেই জিনিসটাই
আপনাদের কাছে আমি তুলে ধরবো, এবং আপনারা যে বিভিন্ন স্কুল থেকে এসেছেন আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ এবং সবাইকে ওয়েলকাম করছি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের এই আজকের আলোচনায়। এবং আজকের এই আলোচনা শেষে আপনাদের হয়তো কোনোই কনফিউশন থাকবে না, আমি চেষ্টা করবো আমার দিক থেকে বেস্ট বলার জন্য, এবং পুরো জিনিসটাকেই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। এবং কখনো ভাববেন না যে এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা ছিল সেটাকে রিমুভ করা হয়েছে। ওটাকে রিমুভ করা হয়নি, ওটাকে একটু আপডেট করে হলিস্টিক করা হয়েছে। এই জিনিসটাকে আজকে আপনাদের কাছে ক্লিয়ারলি আমি তুলে ধরবো। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যখন আমরা আলোচনা শুরু করব তখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে টার্মটা আছে হলিস্টিক। আপনাদের মধ্যে কেউ একটু বলতে পারবেন যে হলিস্টিক বলতে কি বোঝায়? হোয়াট ইজ হলিস্টিক অ্যাকচুয়ালি, এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভের সাথে এই হলিস্টিকের ডিফারেন্সটা কোথায় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হলিস্টিক হচ্ছে মানে 360 ডিগ্রি, একটা স্টুডেন্টের 360 ডিগ্রি পারফরমেন্সকে আলোচনা করা হবে, ইভালুয়েশন করা হবে। আগে যেমন পুরোপুরি মার্কসের ভিত্তিতে আমরা স্টুডেন্টকে ইভালুয়েট করেছি, এখানে কিন্তু শুধু মার্কস না, এখানে তার কোয়ালিটিটিভ অ্যাসেসমেন্ট, মানে সে যদি ভালো খেলতে পারে, সে যদি ভালো গান করতে পারে, এই সমস্ত কোয়ালিটিটিভ যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোও কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করবে। এই রেজাল্টে এই কোয়ালিটিটিভ আইটেমগুলোও কিন্তু প্রত্যেকটা স্থান পাবে। এবং এটি একটি স্টুডেন্টের মানে ক্লাস 1 থেকে, আপনারা সবাই এনেছেন তো এটা? হ্যাঁ, এই পুরো একটা স্টুডেন্টের মানে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি টোটাল ডিটেলসটা এর মধ্যে থাকবে। এবং এটা দেখলেই একটা স্টুডেন্টের যে ক্লাস 1 to 8 এর যে জার্নি, সে কিভাবে কি পারফর্ম করেছে সেটা সম্বন্ধে পরিষ্কার আপনাদের একটা ধারণা হবে, বা তার গার্ডিয়ানদের ধারণা হবে, স্টুডেন্ট সম্বন্ধে টিচারদের ধারণা হবে, এবং স্টুডেন্ট নিজেও সেটাকে চোখের সামনে দেখতে পারবে। এটাকে যেহেতু পিপিটিটা সমগ্র শিক্ষা মিশন থেকে প্রোভাইড করেছে, আমি নিজেও একটা পিপিটি বানিয়েছি। তো এখানে যেটা পরে পেজে আসুন, প্রথমে ওভারভিউ, সিসি টু এইচপিসি, দেন গাইডলাইন্স, দেন মেথডস অ্যান্ড টুলস। আচ্ছা, প্রথমে আমি এই সম্বন্ধে একটু ধারণা দেব, তারপরে একদম প্রত্যেকটা পুরো একটা মানে কার্ড কি করে ফিল আপ করতে হয় প্রত্যেকটা ডিটেলসে আমি এখানে আলোচনা করব, ঠিক আছে? এইটা একটু কাটুন, আমি একটু অন্য একটা পিপিটি দেখিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, না দুটোই করে নিয়ে এসেছি, আমি একটু দু একটা ছোট ছোট ধারণা দিতে চাই শুরুতে। সাপোর্ট করছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা দেখুন, এনইপি 2020, হ্যাঁ, নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি যে নতুন স্ট্রাকচারটা এসেছে সেটা এখন কিন্তু এই 5+3+3+4 আপনারা সবাই জানেন। আগে যেটা ছিল 10+2 সিস্টেম ছিল, সেটা এখন চেঞ্জ করে 5+3+3+4। আজকে আমি যে জায়গাটা আলোচনা করব, এই যে 3টা রয়েছে ক্লাস 6 to 8, এই জায়গাটা আমি আলোচনা করব বেসিক্যালি, এবং বাকিগুলো সে সেমই, মানে কোনো অসুবিধা হবে না। নেক্সট স্লাইডে আসুন একটু, এইটাতে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি যে অঙ্গনারী যেটা হচ্ছে 3 ইয়ার্স এর, মানে একজন বাচ্চা 3 ইয়ার্স স্কুলে ভর্তি হবে, 3 to 6 ইয়ার। দেন ক্লাস 1 and 2 মিলে ফাউন্ডেশনাল তার স্টেজ। এরপরে আসছে দেখুন, ক্লিয়ারই হচ্ছে না ছবিটা একদম, হ্যাঁ,
3 to 8 রয়েছে, আর তারপরে ক্লাস 6 to 8 যেটা মিডিল স্টেজ, আর তারপরে আমাদের হচ্ছে সেকেন্ডারি স্টেজ রয়েছে যেটা হচ্ছে 9, 10, 11, 12। এইবার যেটা বেসিক আপডেট হয়েছে, আমরা যখন এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করব, যেটার মূল ভিত্তি যার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই ব্লুমস ট্যাক্সোনমি অফ লার্নিং, যেটা 3টে লেভেলের উপরে ভিত্তি করে রয়েছে। একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন আর সাইকোমোটর ডোমেন। কগনিটিভ ডোমেন বলতে বোঝায় যে আমাদের যেটা থিঙ্কিং লেভেল, আপনারা বুঝতে পারছেন তো? মানে আমি যতটা সহজ করে বলার চেষ্টা করছি, এরপরে আপনারা আমি যখন মেন স্লাইডগুলোতে যাব বুঝতে পারবেন। জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। কগনিটিভ একটা স্টুডেন্ট যে বাই মানে 3H এর নতুন একটা কনসেপ্ট আনা হয়েছে, যে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, যেটা পুরোপুরি এই ব্লুমস ট্যাক্সোনমির উপরে নির্ভর করে করা হয়েছে। কগনিটিভ লেভেলে স্টুডেন্টের একটা থিঙ্কিং লেভেল গ্রো করবে, দেন তারপরে যে সেকেন্ড স্টেজ আছে সেখানে তার ইমোশনাল লেভেলটাকে তা গ্রো করবে, দেন ফাইনালি সে কোনো কিছুকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমি মেন স্লাইডে আসছি, ডিটেলস আপনাদেরকে বলছি, তারপরে আবার এই স্লাইডে এসে আর একটা টপিক আমি আলোচনা করব। 1 নম্বরটা চলে আসুন। নেক্সট করতে থাকো। এইটা এটা এটা আচ্ছা, এখানে দেখুন, holistic progress report card is an individualized and comprehensive reporting of a student progress in all domains area। এই যে all domains area বলেছে, এই all domains area হচ্ছে ওই ব্লুম ট্যাক্সোনমি থেকে নেওয়া হয়েছে। এটা কগনিটিভ ডোমেন এরিয়া, অ্যাফেক্টিভ ডোমেন এরিয়া, আর একটা হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেন এরিয়া। এই 3টে ডোমেন এরিয়ার of learning on the basis of the competency and learning outcome to be achieved। এই কার্ডের সাহায্যে আমরা জানতে পারবো এই 3টে ডোমেন এরিয়াতে একজন স্টুডেন্ট কতটা ডেভেলপ করেছে। কিন্তু আগেও তো আমরা এই কার্ডের সাথে জানতে পারতাম, এই কার্ডের সাহায্যেও তো আমরা জানতে পারতাম, কিন্তু এখানে যে ব্যাপারটা ছিল প্রত্যেকটা ইন্ডিকেটরকে পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছিল। আর কোয়ালিটিতে কোনো মেজারমেন্ট এখানে ছিল না, সবকিছু ছিল মার্কস বেসড। কিন্তু এই জায়গাটাতে এসে আমরা কোয়ালিটিটিভ আইটেমগুলোকেও অ্যাড করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কসের ব্যাপারটাও সেটাকেও আমরা এখানে ইনক্লুড করতে পারছি। নেক্সট পেজ আসুন। এই নেক্সট চ্যাপ্টার হচ্ছে না এটা? হ্যাঁ, এইটা দেখুন, এখানে কোশ্চেন প্রপিং ইন দ্য মাইন্ড বিফোর ডিজাইনিং। কি কি কোশ্চেন মনের মধ্যে এসেছিল, যে কেন আমাদের এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন কার্ডটাকে চেঞ্জ করে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আনতে হবে। হোয়াট ডু প্যারেন্টস, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়ান্ট টু নো ফ্রম আ প্রোগ্রেস কার্ড? কি কি জানতে পারবে প্যারেন্টস, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট রিগার্ডিং দিস কার্ড? What are the various ways in which the school communicate progress? কি কি করতে পারবে যাতে আরো প্রোগ্রেস আনা যাবে স্টুডেন্টের? How does the progress report provide the feedback for the student as so to facilitate a progress in learning? কি কি করা যেতে পারে তার পারফরম্যান্সকে আরো ভালো করার জন্য? Then পারফরম্যান্স ইজ নেভার স্ট্যাটিক। আমরা যে ভাবি যে পারফরম্যান্স একটা বছরের শেষে করলাম সেখানে শেষ হয়ে গেল, ব্যাপারটা ওরকম না। সেই রেজাল্টটা হয়তো মানুষ আমরা ভুলেই যাই, কিন্তু ব্যাপারটা ওরকম না। এখানে পুরো কন্টিনিউয়াস মেজারমেন্ট পিরিয়ড থাকবে, ওভার এ পিরিয়ড অফ টাইম। মানে এই যে বইটাতে দেখছেন, এটাতে দেখবেন ক্লাস 1 থেকে 8 অব্দি একটা স্টুডেন্টের টোটাল পারফরমেন্সটা ডিটেলসে থাকবে, মানে একদম 1 থেকে ক্লাস 8 অব্দি। তাহলে আপনি যখন এইটা ওপেন করবেন, বা তার গার্ডিয়ান যখন স্টুডেন্টের যখন গার্ডিয়ান ওপেন করবে বইটা, তখন কিন্তু সে বা ওনার ফাদার বা মাদার যেই হোক, পুরো ডিটেলস
স্টুডেন্টের একটা মানে তার একটা স্টুডেন্টের একটা পুরো চিত্র দেখতে পারবে যে সে 1 থেকে ক্লাস 8 অবধি সে কিভাবে গ্রো করেছে। নেক্সট নেক্সট আর নেক্সট লার্নিং ট্রায়াঙ্গেল, যেটার উপরে জোর দেওয়া হয়েছে লার্নিং ট্রায়াঙ্গেল। এখানে হোয়াট, হাউ অ্যান্ড ওয়েদার, এই রিপোর্ট কার্ডের আমরা যখন ক্লাসে টিচিং দিতে চাই তখন আমরা হোয়াট মানে কি শেখাবো, কি শেখাবো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে থাকে যে হাউ, কিভাবে, which procedure we will follow to teach the student, or in the class which procedure we will follow, সেটা আমাদের থাকে দ্বিতীয় স্টেপ। মানে কি শেখাবো, লার্নিং আউটকাম, হাউ কিভাবে শেখাবো, and whether, এই whether is important for this one, তারা কতটা শিখতে পেরেছে সেটা থাকবে এই রিপোর্ট কার্ডে। ঠিক আছে, নেক্সট এখানে দেখুন ডিফারেন্স মানে হচ্ছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আর আগে যে আমাদের সিসিইটা যেটা ছিল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের, তার একটা পার্থক্য করা হয়েছে। কম্প্রিহেনসিভ আর ঠিক এর হলিস্টিক। আচ্ছা, কম্প্রিহেনসিভ মানেও তো এর বাংলা যদি আমরা কি কি হবে, কম্প্রিহেনসিভ বাংলা কি বলুন? ব্যাপক, তাই তো? কম্প্রিহেনসিভ, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ। আর হলিস্টিক হচ্ছে অল রাউন্ড। এই দুটো মনে হতে পারে একই জিনিস, কিন্তু একটু ডিফারেন্স আছে। আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এটা অন করো। এই ছবিটা দেখুন, এই ছবিটার মধ্যে আপনি এই হলিস্টিক আর কম্প্রিহেনসিভ এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য পেয়ে যাবেন। কম্প্রিহেনসিভ মানে ধরুন এটা একটা সাইকেল মানে আছে হোল দেখছি আমি জিনিসটাকে, পুরো জিনিসটাকে এট এ টাইম দেখছি। আর যখন আমি কম্প্রিহেনসিভ বলবো প্রত্যেকটা উপাদানকে, এই যে সাইকেলের চাকাগুলো থেকে শুরু করে বডি যা যা আছে সব টুকরো টুকরো করে দেখবো। তার মানে আমরা এই কার্ডটার সাহায্যে আমরা কি করতাম, টুকরো টুকরো করে মেজার করতাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলছে দেখুন, সেটা কিন্তু আমরা জুড়তে পারতাম না ঠিক করে, টুকরো টুকরো করে সব মেজার করে সেগুলো, কারণ এর মধ্যে একটা জিনিস আরেকটা মিসিং ছিল, সেটা হচ্ছে কোয়ালিটিটাকে কখনো স্থান দিতে পারিনি আমরা। আর আমাদের যে এখানে দেখবেন যে রুব্রিক্স গুলো, ইন্ডিকেটর অফ রুব্রিক্স, যে পিকক মডেল থেকে যে পাঁচটা ছিল না, পার্টিসিপেশন, তারপরে হচ্ছে এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, পিকক মডেলের উপরে তো বেস করে এটা ছিল। তো হ্যাঁ, এইটাকে চেঞ্জ করে দিয়ে, চেঞ্জ মানে কি আপডেট করে যেটা করা হয়েছে সেটা কিন্তু 21st সেঞ্চুরির এডুকেশনের যে থিঙ্কিং, 21st সেঞ্চুরি মানে 2000 থেকে 2021 সাল, তো 2000 থেকে 2100 সাল, হ্যাঁ এই অবধি তো আমাদের 21st সেঞ্চুরি। সেই 21st সেঞ্চুরির কথা মাথায় রেখে চেঞ্জগুলোকে আনা হয়েছে। এবার দেখুন, এই যে গেস্টাল্ট সাইকোলজি ইজ আ স্কুল অফ থট দ্যাট লুকস অ্যাট দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার অ্যাজ এ হোল। তারা এই গেস্টাল্ট সাইকোলজিস্টকে এই কম্প্রিহেনসিভ এই হলিস্টিকে রাখা হয়েছে। তারা কিন্তু সবসময় বলে দ্য পার্টস, সাম অফ অল পার্টস ইজ নট ইকুয়াল টু হোল। সব পার্টগুলোকে যদি আমি যোগ করি তাহলে কখনোই আমরা হোল পাবো না। আমরা ম্যাথামেটিক্সে ভাবতেই পারি যে সব পার্টসগুলোকে যোগ করে হোল হবে, কিন্তু এটা কিন্তু একটা এক্সট্রিম কেসে আমরা, বা আইডিয়াল কেসে সব পার্টসগুলোকে যোগ করলে হোল হয়। কিন্তু যখন আমি সাইকোলজিক্যাল ফ্যাক্টর আনবো না, তখন কিন্তু আমার সমস্ত পার্টগুলোকে যোগ করলে হোলটা হয় না। ধরুন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের ইকোনমিক্সের একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা কমলা লেবুর দাম 5 টাকা, 10টা কমলা লেবুর দাম কত হবে?
50 টাকা, কিন্তু আপনি 50 টাকা দিয়ে কিনবেন না। আপনি দোকানদারকে গিয়ে কি বলবেন যে আমি 40 টাকা দেবো। তাহলে আপনি যখন অঙ্ক করছেন তখন আনসারটা 50 দিচ্ছেন, কিন্তু যখন আপনি বাস্তবে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি 50 টাকা দিতে চাইবেন না। তাহলে এই যে যখন আমি সমগ্রের কথা ভাবছি তখন কিন্তু আমার অল পার্টস ইজ নট ইকুয়াল টু দ্য হোল, অল পার্টস এর সাম কখনোই হোলের সাথে সমগ্রের সাথে ইকুয়াল হয় না। এটা সব ক্ষেত্রে এটা দেখা গেছে। যদি আপনি সাইকোলজিক্যালি সেটাকে ট্রিট করেন সেটা কিন্তু ডিফারেন্ট রেজাল্ট দিবে সব পার্টগুলোকে অ্যাড করলে। তাহলে আমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই হোল বিষয়টাকে নিয়েই আলোচনা করবে। এবার ওখানে আসুন। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে নি 1 মিনিট, সেটা হচ্ছে এই যে এই রুব্রিক্স ইন্ডিকেটর গুলো ছিল না, যে পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন, এইগুলো ছিল সব ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা এইটার সাথে ওটার কোনো সম্পর্ক ছিল না, একটার মার্কস আরেকটাকে প্রভাবিত করতো না। কিন্তু যখন আমি অ্যাজ এ হোল কনসিডার করব তখন একটার মার্কস আরেকটাকে এফেক্ট করবে। এই দেখুন, এইটা ছিল the peacock model is the method for evaluating the student in education that focuses on continuous and comprehensive evaluation. এই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন সেটা বেসটাই ছিল পিকক মডেলের উপরে, যেটাকে আপডেট করা হয়েছে, রিমুভ করা হয়নি, আপডেট করা হয়েছে হলিস্টিকে। এবং দেখুন এই 5টা ইন্ডিকেটরের উপরে আমরা মার্কস বসাতাম স্টুডেন্টের, যেটাকে আমরা মার্কস বসাতাম। এরপরে আর এই 5টা ইন্ডিকেটরটাই কিন্তু ছিল আমাদের ইউনেস্কো দেওয়া যে 4 পিলার্স অফ এডুকেশন লার্নিং, যেটা 4 পিলার্স অফ এডুকেশন: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। এই কটার উপরে বেস করে আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন ছিল। কিন্তু সেটাকে চেঞ্জ করে আমাদের হলিস্টিকে এসেছে আরো কিছু, ওই 21st সেঞ্চুরির যে এডুকেশনটা যেমন হবে সেইটাকে আরেকটু জানানোর জন্য, মানে সেইটা রেকর্ডটা রাখার জন্য অ্যাকচুয়ালি হলিস্টিকে আনা হচ্ছে। এবার ওইটাতে আসুন। আচ্ছা, এখানে ছিল যেটা বলছিলাম, রুব্রিক্স গুলো, যে ইন্ডিকেটর গুলো ছিল সেগুলো ছিল কি, রুব্রিক্স গুলো ছিল ডিপেন্ডেন্ট, আর এখানে হচ্ছে চেকলিস্ট ডিপেন্ডেন্ট। চেকলিস্ট ডিপেন্ডেন্ট মানে এখানে একটা বড় রেঞ্জ অফ থাকবে। আমরা যখন সে ড্রপ বক্স করি না, ড্রপ বক্সে যখন ক্লিক করে যে অনেকগুলো আছে, যেমন স্টেটের নাম, রাজ্যের নাম, সেগুলো পরপর আসে, ওই রকম এখানে দেয়া থাকবে। এবং এই জায়গাটা কিন্তু মানে লিমিটেড না, আনলিমিটেড। আপনার যা যা মনে হতে পারে সেটা ইনক্লুড করতে পারেন। আমি তারও চার্ট দেখাবো কত কিছু দেওয়া যেতে পারে তার কোয়ালিটেটিভ মেজারে। এখানে দেখুন ইন্ডিকেটর বেস ছিল, এটা সাবজেক্ট বেসড ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। আগে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এই পিকক মডেলের যে সমস্ত ইন্ডিকেটর গুলো ছিল নম্বর বসিয়েছি, এখানে কিন্তু আমাদেরকে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? মানে এবার যেটা পরীক্ষা আমাদের ধরুন এই জানুয়ারি মাস হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসে একটা ফরম্যাটিভ পরীক্ষা নিতে হবে, ফেব্রুয়ারি মাসে একটা ফরম্যাটিভ পরীক্ষা নিতে হবে, মার্চ মাসে একটা নিতে হবে ফরম্যাটিভ, তারপরে আমার হবে সামিটিভ, ফার্স্ট সামিটিভের মার্কসও কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। তার মানে প্রথম ফরম্যাটিভ কি হচ্ছে, সাবজেক্ট বেসড, সেকেন্ড সাবজেক্ট বেসড, মানে ওগুলো নাম দিয়েছে 1A 1B 1C এরকম করে একটা নাম দিয়েছে না, 1F, হ্যাঁ F1A, হ্যাঁ, তারপরে F1B F1C। তাহলে আমাদের ফরম্যাটিভ পরীক্ষা এক বছরে কতবার নিতে হবে? 9টা ফরম্যাটিভ পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? ওই ফরম্যাটিভ পরীক্ষা নেওয়ার পরে আপনাকে আবার রিমেডিয়াল ক্লাসও নিতে হতে পারে বা রিমেডিয়াল পরীক্ষাও নিতে হতে পারে। আর 3টে কি নিতে হবে, সামেটিভ, মানে মোট 12টা এক্সাম হবে। এখানে সাবজেক্ট বেস ফরম্যাটিভ ইভ্যালুয়েশন মানে আমি এখানে আন্দাজে যে তাকে দেখে মার্কসটা বসাতাম সেটা থাকছে না, এখানে আমাকে এক্সামের মাধ্যমে নিতে হবে। এবং এটাও নির্দিষ্ট করা আছে কোন ক্লাসের ফরম্যাটিভ কত মার্কসে হবে, সেটাও নির্দিষ্ট করা আছে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের অনলাইনেও এন্ট্রি হবে, এমন না যে এটাতে খালি টুকলাম হয়ে গেল। অনলাইনেও আমাদের যে SMS পোর্টাল রয়েছে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টাল রয়েছে,
সেখানে ওটাকে আমাদের আপলোড করতে হবে। এরপরে আগে ছিল ইন হাউস ইভ্যালুয়েশন, আপনি ক্লাসে বসে ইভ্যালুয়েট করেছিলেন। এখানে কোথায় এটা ছিল সাবজেক্ট বেস, আর এখানে কিন্তু ইন হাউস না, পার্টিসিপেটরি ইভ্যালুয়েশন। সে যদি ক্রিকেট খেলতে পারে ভালো, ক্রিকেট খেলাটাও তার ওখানে কোয়ালিটেটিভ আইটেমের মধ্যে তার লেখা থাকবে। সে যদি গাছ লাগাতে ভালোবাসে, গাছ লাগানোটাও থাকবে। সে যদি সে যদি গান করতে ভালোবাসে, সে গান করাটাও তার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে ইনক্লুড করতে হবে। আর আগে ছিল যেটা মাস্টারি ওভার 3R, 3R মানে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, সেটা চলে গেছে 3H এ। মানে এটা ছিল একটা টুকরো টুকরো পার্ট, বাট এখানে দেখুন 3H মানে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। হেড মানে হচ্ছে আমাদের কি মেমোরি, তাই তো? এই মেমোরিটা যেটা আমাদের পেডাগজি, আমাদের তো 3টে গগি আছে, পেডাগজি, অ্যান্ড্রাগজি, ইউটাগজি। আমরা সব পেডাগজির আন্ডারে রয়েছি, তাই তো? যেখানে টিচার যা শেখাবে স্টুডেন্টকে তাই শিখতে হবে। ক্লাস 9-10টাকে আমি কিছুটা মনে করি যে অ্যান্ড্রাগজির মধ্যে রয়েছে, হ্যাঁ। তারপরে তো হিউটাগজিটা তো আরো অ্যাডভান্স লেভেল, যেখানে সেটা নিয়ে আলোচনা বিষয় না আজকে। তাহলে পেডাগজি টিচার যেটা শেখাবে স্টুডেন্টকে সেটাই শিখতে হবে। স্টুডেন্টের জায়গাটা খুব কম, স্টুডেন্টের জায়গা আছে, স্টুডেন্ট কিছু চিন্তা করেই আসতে পারে, কিন্তু টিচার যেভাবে তাকে দিক নির্দেশন করবে, আমাদের পেডাগজি মানে আপ টু ক্লাস 8 অব্দি যে আলোচনা, সেটা কিন্তু পুরোপুরি টিচার সেন্ট্রিকটাই হবে। এই মাস্টারি ওভার 3H ফার্স্ট যে লেভেল, সেই মেমোরি লেভেলটাকে অনেকটা ড্রিলিং মেথডের মতন করে আমাদেরকে বারবার পড়িয়ে শেখাতে হবে। তারপরে তার যে দেখতে হবে পাশাপাশি তার সেকেন্ড যে হেড, হার্ট গ্রো করছে কিনা। হার্ট গ্রো করা মানে তার মধ্যে এফেক্টিভনেস, মানে ওই ব্লুমের যে ট্যাক্সোনমি যে 3টে এরিয়া ছিল, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। সেকেন্ডটা কি ছিল অ্যাফেক্টিভ মানে আমাদের অ্যাফেকশন গ্রো করছে কিনা স্টুডেন্টের। ধরুন আমরা হচ্ছে এই যে স্টুডেন্টকে দেখবেন লিখতে গেলে পলিউশন সম্বন্ধে কিছু লিখতে বলে, প্লাস্টিক পলিউশন সম্বন্ধে অনেক কিছু লিখে ফেলবে। তার মানে তার ভালো লিখতে পারছে, মানে তার মেমোরি লেভেল গ্রো করে গেছে। কিন্তু সে নিজে দেখা গেলো যখন রাস্তায় চলছে, সে হয়তো চিপসের প্যাকেট খেয়ে চিপস খেয়ে এদিকে ওদিকে প্যাকেট ফেলে দিল, তার মানে তার কিন্তু সেকেন্ড যে হার্ট বা অ্যাফেক্টিভ লেভেল সেটা গ্রো করেনি। তা সেইটা গ্রো করছে কিনা সেটার দিকেও নজর রাখতে হবে। তারপরে যখন তার অ্যাফেক্টিভ লেভেলও গ্রো করে যাচ্ছে, তারপরে দেখতে হবে যে সে নিজে কিছু কন্ট্রিবিউট করছে কিনা সোসাইটির জন্য, অন্যকে মোটিভেট করছে কিনা যে আপনারা এটা করবেন না। তখন বুঝতে হবে যে তার লার্নিং যে 3H সার্কেলটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এই মাস্টারি ওভার দ্য থ্রি H মানে যেটা HS দিয়েছে, মানে প্লুরাল করেছে। যাই তারপরে এইটা বেস ছিল অন 4C অফ লার্নিং, আর এটা হচ্ছে 21st সেঞ্চুরির যে স্কিল সেইটা। মানে আমি 4C অফ লার্নিংটাও দেখাচ্ছি, দেখুন ওইটা ছিল ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, কোলাবোরেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এটা কিন্তু একদম মানে আমি বলছি না যে এটা যে ছিল এটা কিন্তু কোনোভাবে ক্রিটিসাইজ করা যায় না। এটা হচ্ছে আমরা যেমন সফটওয়্যার আপডেট করি না, এইটার জাস্ট একটা আপগ্রেডেশন মানে হলিস্টিকে গিয়েছে। মানে এইটা কিন্তু অনেকে ভাবছে এটা হয়তো বাদ হয়ে গেল, হ্যাঁ এটা কিন্তু বাদ হয়নি, এটার আপগ্রেড। মানে এইটার উপরে বেস ছিল 4C অফ লার্নিং, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা ছিল, কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্রিয়েটিভিটি। আর এখানে কি করা হলো, পুরো একদম ওপেননেস করে দেওয়া হলো। আপনি যতগুলো ইন্ডিকেটর ভাবতে পারছেন সবগুলোকে এই 21st সেঞ্চুরির মধ্যে ইনক্লুড করা হয়েছে। সঙ্গে ডিজিটাল যে লার্নিং ব্যবস্থা, তারপরে ডিজিটালি যা যা করা যায় সবকিছু, যেটা হচ্ছে এটা কিন্তু এটা কার মধ্যে আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ। আর ওখানে গেল 21st সেঞ্চুরি যত স্কিল আছে, আপনারা গুগলে সার্চ করে দেবেন 21st সেঞ্চুরি স্কিল বলে, পুরো প্রচুর লিস্ট চলে আসবে। সেই লিস্টে সবকিছু থাকছে। তাও বেসিক্যালি 3-4টে ওরা জায়গা দেখিয়ে দিয়েছেন, ওইটা দেখেন আবার। নেক্সট
লার্নিং অ্যান্ড ইনোভেশন স্কিল, ডিজিটাল লিটারেসি স্কিল অ্যান্ড কেরিয়ার অ্যান্ড লাইফ স্কিল। এখানে আরেকটা জিনিস বলে দিই, 21st সেঞ্চুরিতে কোনো কাজকে কিন্তু কোনোভাবে ছোট করে দেখা হচ্ছে না। ধরুন মানে আমাদের এখানে দেখবেন যারা কাঠের কাজ করে তারা কিন্তু সেভাবে মানে কাঠের উপরে এডুকেশন নেয় না, কিন্তু বিদেশে দেখবেন কাঠের কাজ একটা আর্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আমার একটা দাদা আছে, সেখানে বলে যে একটা কাঠমিস্ত্রি কত ডিমান্ড অ্যান্ড কত রেসপেক্ট, মানে তারা প্রতি মুহূর্তে নিউ নিউ মেথড ইভালুয়েট করছে কিভাবে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েনিং গুলো করা যাবে, তারপর বিভিন্ন কার্ভ, হ্যাঁ, তারপরে কাঠের একটা কাঠ যে সারের অংশ অসারি অংশ মানে কিভাবে তার লাইফ স্প্যান কত বছরের কাঠ, এই সমস্ত নিয়ে তারা পুরো গবেষণামূলক কাজ করে কাঠের কাজ করছে। আমরা যেমন এই পেরেক টেরেক লাগিয়ে কাজ করি, ওরা একদম মানে কোনো কিছুই লাগাবে না, এরকম ভাবে জয়েনিং হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একটা টেবিল বানাবে উইদাউট এনি মানে কোনো রকম কোনো ব্রেক বা স্ক্রু কিছু লাগাবে না, পুরো একদম 100% ফিটিং, মানে জাস্ট এমন ভাবে তারা মানে ওই কাটিং গুলো করছে, সব সেটিং হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে। মানে এই নলেজ আমাদের এখানে হয়তো আছে, আমাদের এখানে সব নাট বল্টু দিয়ে সব করে টাইট করে দিয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই ফিনিশিং এর কাজে না, ঠিক আছে। সেইগুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট, এখানে এই NCFFS এটা হচ্ছে আমাদের ফর ফাউন্ডেশনাল স্টেজ, এটা প্রাইমারি লেভেলের, কিছুই বলার নেই। এটা অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন উপর একটা ইয়ে করেছে। আচ্ছা, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য কি বলতে হবে? হোয়াট ইজ অ্যাসেসমেন্ট এন্ড হোয়াট ইজ ইভ্যালুয়েশন? অ্যাসেসমেন্ট মানে মনে রাখবেন একটা স্টুডেন্টের আমি কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করছি, মানে তাকে সাহায্য করছি কোয়ালিটি এনহ্যান্স করতে। আর ইভ্যালুয়েশন মানে তাকে আমি একটা গ্রেড দিচ্ছি বা তাকে একটা মার্কস দিচ্ছি, তোমার কোয়ালিটিটা এতটা, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট মানে ওইটাতে আসুন। দেখুন এই ছবিটাতে অ্যাসেসমেন্ট ইজ টু ইনক্রিজ কোয়ালিটি, মানে একটা গাছকে যখন আমি মানে আরো জল দিচ্ছি, মানে সে আই লাভ দ্য ট্রি আই লাইক দ্য ট্রির মধ্যে যে ডিফারেন্সটা, তাই না? একটা একটা কাউকে লাভ লাইক করা মানে ধরুন আমি একটা লাভ আর লাইকের মধ্যে পার্থক্য কি? আমি যদি একটা ফুল দেখলাম, ফুলটাকে তুলে নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা হলে সেটা আমি লাইক, আর যদি ফুলটা অ্যাজ ইট ইজ থাক, আমি সেটাকে আরো জল দিলাম কেয়ার নিলাম আরো ভালো, সেটা হচ্ছে লাভ। তো এখানে আমি কোয়ালিটি ইনক্রিজ করছি, এটা ফাউন্ডেশন স্টেজে আমাদের করতে হবে। আর আর কোয়ালিটি জাজমেন্টটা হবে আমার হচ্ছে ইভ্যালুয়েশনের দ্বারা। ইভ্যালুয়েশন এরকম এর জন্য আরো একটা জিনিস চলে আসে এর পাশাপাশি, যে মেজারমেন্ট, দেন অ্যাসেসমেন্ট অ্যান্ড দেন ইভ্যালুয়েশন। আচ্ছা, এটা হ্যাঁ, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন, এখানেও কিন্তু তিনটে টার্ম আছে, আমরা তিনটে টার্মই জানি, কিন্তু তিনটে টার্মের মধ্যে ডিফারেন্সটা দেখুন। মেজারমেন্ট গ্যাদারিং ইনফরমেশন, মানে ধরুন আমি একটা জায়গায় বললাম টেম্পারেচার 48 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমি ধরুন এরকম 4-5টা জায়গাতে এরকম মেজার করেছি, ওখানকার টেম্পারেচার কত, ওখানকার টেম্পারেচার কত, যখন আমি তার মধ্যে একটা কম্পেয়ার করছি, দিস ইজ কল অ্যাসেসমেন্ট, কম্প্যারিজন করছি। আর তাহলে ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন জাজমেন্ট, আচ্ছা ঠিক আছে এইটা বেশি গরম, এই জায়গাটা বেশি গরম, দিস ইজ কল ফাইনাল। ফাইনাল যে জাজমেন্ট সেটাই হচ্ছে আমার ইভ্যালুয়েশন। তার মানে মেজারমেন্ট একটা ছোট এরিয়া, অনেকগুলো মেজারমেন্ট মিলে আসছে আমার অ্যাসেসমেন্ট, অনেকগুলো অ্যাসেসমেন্ট মানে আসছে আমার ইভ্যালুয়েশন। তাহলে আমাদের কিন্তু এইগুলো সব মাথায় রাখতে হবে। স্টুডেন্টকে যখন আমরা মার্কস দিচ্ছি একটা কোনো কিছু, তখন সেটা কি কিন্তু অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন না, সেটা হয়ে গেল মেজারমেন্ট। তারপরে যখন প্রত্যেকটা সাবজেক্টে মার্কস দিচ্ছি, তখন দেখা হয়ে যাচ্ছে অ্যাসেসমেন্ট। তারপরে যখন আমরা গ্রেড দিচ্ছি তাকে, যে তুমি ব্রিগেড ক্যাটাগরি, ঠিক আছে, এইভাবে কাউকে মানে নেগেটিভ ভাবে কোনো কিছু বলা যাবে না, সবকিছু পজিটিভ ভাবে বলতে হবে, সেইটা হয়ে যাবে আমার পুরো টোটাল রেজাল্টের যে গ্রেড, সেটা হয়ে গেল আমার ইভ্যালুয়েশন। ওই আগেরটাই আসুন। এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম ছোট বাচ্চাদের, ঠিক আছে। তারপরে আসছে এটা বাচ্চাদের, তারপরে আসুন
ফাউন্ডেশন এটা ছেড়ে দিন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মানে ফর সেকেন্ডারি এডুকেশনের জন্য রয়েছে। ইলেকট্রনিক মানে এমন কিছু নেই, ডিটেলস জাস্ট কি কি প্রসেস ফলো করা হচ্ছে সেই সম্বন্ধে রয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমি মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কি করে করতে হবে সেটা নিয়ে আমি বলবো। তার আগে আমি আর দু তিনটে জিনিস ওইটাতে আসুন একটু, এটা একটু নিচে আসে। হ্যাঁ, নেক্সট করুন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড এডুকেশন? বোথ আর সেম? হ্যাঁ, মানে লাইফ লং প্রসেস, তাই তো? আর এডুকেশন, এডুকেশন কন্টিনিউয়াস প্রসেস। আর কেউ কিছু বলবেন? এডুকেশনটা রেজাল্ট, তাই তো? মানে আমরা স্কুলে যে পড়াশোনাটা করি সেটা এডুকেশন পাই না লার্নিং পাই? হ্যাঁ, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? উদাহরণ দিলে ভালো বোঝা যায়। ধরুন একটা বাচ্চাকে আমি একটা ব্যাট চেনালাম, এটা ব্যাট, এটা বল, এগুলো উইকেট। উইকেট দুটো স্ট্যাম্পের মধ্যে এত গ্যাপ থাকে, ঠিক আছে? বাউন্ডারি এত এরিয়া থাকে, এই উপর দিয়ে গেলে 6, গড়িয়ে গেলে 4, তাই তো? তারপরে ক্যাচ, এগুলো সব বোঝালাম পার্ট বাই পার্ট। সেটা হচ্ছে তাকে আমি এডুকেশন দিলাম। কিন্তু যেদিন ও মাঠে ব্যাট নিয়ে হাতে করে নামবে সেদিন থেকে ওর লার্নিং শুরু হবে। সো লার্নিং বেসড অন এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে এটা পুরোপুরি ফর্মাল, আমরা পুরো ফর্মাল টাইম আছে, ইউনিভার্সিটি স্কুল কলেজ আছে। আর এটা কিন্তু বাই এক্সপিরিয়েন্স, পরিবেশ থেকে শিখবে, বাই হ্যান্ড বাই টাচ, মানে সেটা কাজ করতে করতে শিখবে। দিস ইজ কল লার্নিং। এই যে আমরা দেখবেন প্রজেক্ট করাই না, প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট কিন্তু টিচার কিন্তু করে দিলে হবে না। প্রজেক্ট টিচার অ্যাজ এ গাইডের ভূমিকা পালন করবে। স্টুডেন্ট ফিল্ডে যাবে, যদি আমি নর্মাল একটা প্রজেক্ট ধরি, সে সার্ভে করবে বা বা সে সেকেন্ডারি ডেটা নিতে পারে, নিয়ে সে যে কাজটা করবে তার সে নিজে নিজে করবে। তাকে যে যে হেল্প করছে তাদেরকে সে ক্রেডিটও দেবে। বাই হ্যান্ড যেটা শিখবে সেটা তার হবে কি লার্নিং। তো প্রজেক্ট আমাদের লার্নিং কে গ্রো করে। হয়রাস আমরা যেগুলো পরীক্ষা নিয়ে পড়াই সেগুলো ওর এডুকেশন লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? নেক্সট, এখানে পার্থক্যটা যে দেখুন, লার্নিং লাইফ লং প্রসেস, আপনি বলেছিলেন, ঠিক বলেছিলেন, এক্সপিরিয়েন্স বেসড। এটা হচ্ছে পুরোপুরি এক্সপিরিয়েন্স বেসড। আর এগুলো ছিল ফর্মাল সিস্টেমেটিক অ্যাপ্রোচ, মানে যেটা হচ্ছে আমাদের কি বলে এডুকেশনটা, ঠিক আছে? টিচার্স ডিরেক্টেড হতে পারে, অ্যাসোসিয়েটেড স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, রিসিপ্ট আপ টু সার্টেন এজ। আমরা ভাবি যে কারণ এডুকেশন তো আমরা যে কোনো সময় নিতে পারি, কিন্তু একটা যদি আইডিয়াল স্ট্রাকচার আমরা চিন্তা করি তো সেখানে আমাদের কিন্তু একটা একটা এজের সাথে সম্পর্ক আছে এডুকেশন নেওয়ার। নেক্সট আসুন। আচ্ছা, ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? আমরা যে কাজগুলো করছি এটা কিসের উপরে ভিত্তি করে করছি? ডেটা মানে আমাদের যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড করবো, দেখবেন পরপর আসবে এরকম, মানে ডেটা, ইনফরমেশন, নলেজ, উইজডম, এরকম আছে, ঠিক আছে? ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন? কেউ? ডেটার পরিমাণটা বেশি হয়, ইনফরমেশনের পরিমাণও তো অনেক হতে পারে। ডেটা, ভেরি গুড। ডেটা হচ্ছে আনস্ট্রাকচার থাকে, আর ইনফরমেশনটা একটা কি স্ট্রাকচার থাকে। মানে আমি একটু ছোট করে বলে দিচ্ছি যে ধরুন একটা পরীক্ষা নিলেন, স্কুলে ম্যাথামেটিক্সের পরীক্ষা নিলেন, নিয়ে হয়তো 100 জন স্টুডেন্ট ছিল, 100 জনের মার্কস গুলো এক জায়গায় লিখলেন। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ডেটা। ওই ডেটা হয়তো এবার আপনি ডেটা থেকে ইনফরমেশন কি করে? প্রসেস ডেটা ইজ কল ইনফরমেশন। প্রসেস করছেন কিভাবে? দেখা গেল আপনি বলে দিলেন যে গড় করলেন সবার মধ্যে, গড় করে দেখলেন যে অন অ্যান অ্যাভারেজ সবাই 55% বা 50% পেয়েছে। ওই 55% তাহলে হোল সেটটাকে রিপ্রেজেন্ট করছে, হোল সেটটা, যে এটা কেমন অ্যাকচুয়ালি স্টুডেন্টের কোয়ালিটি কেমন, তখন ওটা হয়ে যাবে ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যখন আমরা রেজাল্টটা তৈরি করব
এই যে আমাদের যে অ্যাওয়ার্ড লিস্ট যে টিচাররা দেবে, ওটা তাহলে আমাদেরকে কি দিচ্ছে? অ্যাকচুয়ালি ডেটাটা দিচ্ছে। সব ডেটাগুলোকে আমি স্ট্রাকচার্ড করছি, স্ট্রাকচার্ড করে আমি কি করার চেষ্টা করছি? ইনফরমেশন, ওই যে বানাচ্ছি এইটাকে, এইটাকে যখন পুরোপুরি তৈরি করব এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা, মানে আমি এর মধ্যে সব কি রাখছি? ডেটা রাখছি। ডেটাকে এমন ভাবে প্রসেস করে রাখছি যেটা আমাকে ইনফরমেশন দেয়। এই সমস্ত ইনফরমেশন যদি আপনি নিতে থাকেন তাহলে আপনার কি গ্রো করবে? নলেজ গ্রো করবে। তাই ফার্স্ট ডেটা, সেকেন্ড ইনফরমেশন, থার্ড ওয়ান ইজ নলেজ। এরকম হাজার নলেজ নিয়ে আমরা কি হয়ে যাব? উইজডম হব, জ্ঞানী হব, উইজডম। নেক্সট পেজ আসুন। ডেটা, দেন ইনফরমেশন, দেন নলেজ, দেন উইজডম আসবে, ঠিক আছে? ডেটা, র অ্যান্ড আনস্ট্রাকচার ইনফরমেশন ইজ ক্রিয়েটেড হোয়েন ডেটা ইজ প্রসেসড। দ্য এবিলিটি টু ইউজ ইনফরমেশন, যত ইনফরমেশন আছে ওই ইনফরমেশন যত ব্যবহার করতে পারবেন তত আপনার নলেজ গ্রো করবে। এইভাবে এই নলেজ আর এক্সপিরিয়েন্স এই সমস্তগুলো নিয়ে করতে 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 আমরা একসময় কোথায় পৌঁছে যাবো? পুরো টপে। এটা একটা মানে DIKW বলা হয়। তারপরে আসুন, আচ্ছা নেক্সট, সিলেবাস কারিকুলাম সম্বন্ধে সবার ধারণা ক্লিয়ার আছে একদম? ধরুন আপনি, মানে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মানে সিলেবাস আর কারিকুলামের পার্থক্য কি। যেটা টিচার ক্লাসে করে সেটা কারিকুলাম না সিলেবাস? তাহলে কারিকুলাম কারা ঠিক করে? কারিকুলামটা ঠিক করে কিন্তু যে আমাদের উপরে মানে সেন্ট্রালি যারা আছে তারা কারিকুলাম ঠিক করে। আমরা কিভাবে বলি যে আমরা এই ক্লাসে এইটা শেখাতে চাই। ধরুন আমি বললাম যে ক্লাস 5-এ আমি পার্সেন্টেজ, বা পার্সেন্টেজ 5-এ নেই, 7-এ আমি পার্সেন্টেজটাকে শেখাবো। তাহলে পার্সেন্টেজ শেখাবো, এটা হচ্ছে আমার কারিকুলাম। ক্লাস 3-তে আমি গুণ শেখাবো, ভাগ শেখাবো, এটা হচ্ছে আমার কারিকুলাম। কি মেথডে শেখাবো সেটা হবে সিলেবাস। কি কি বিষয় থাকবে সেটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বেসিক ছোট্ট একটু বলে দিলাম। তারপরে নেক্সট, এইমস, অবজেক্টিভ অ্যান্ড গোল। এইমস, অবজেক্টিভ মানে কি, গোল মানে কি, আর এইমস মানে, এম মানে কি, কে বলবেন? আমরা ইন জেনারেলি এই টার্মগুলোকে না একই রকম ভাবে ইউজ করি, কিন্তু এগুলো কিন্তু সব আলাদা আলাদা। হ্যাঁ, লক্ষ্য আর উদ্দেশ্য, তাই তো? একদম ঠিক, বাংলাটা হলো। এবার অবজেক্টিভ তাহলে কি বলবো? মূল লক্ষ্যে যেতে হবে, উদ্দেশ্য কেন্দ্র করে। ইয়েস, রাইট। তাহলে গোল কোনটা? এম, এম সম্পন্ন হলে না, গোলটা হচ্ছে, আমি সবার প্রথমে অবজেক্টিভ বলবো। হ্যাঁ, আমি এরকম ভাবে লিখেছি, কিন্তু সব থেকে ছোট জায়গাটা হচ্ছে আমার অবজেক্টিভ, ঠিক আছে? এই যে একটা দেখছেন, এই যে ধরো এই মাথাটা যদি লক্ষ্য হয়, তাহলে এই এক একটা ছোট ছোট পার্ট হাতে ধরে আছে, এটা আমার কি অবজেক্টিভ। তাহলে আমি ক্লাসে যে প্রতিদিন স্টুডেন্টকে পড়াচ্ছি সেটা হবে কি আমার অবজেক্টিভ। স্টুডেন্ট প্রতিদিন যেটা পড়ছে তার সেটা অবজেক্টিভ। এইবার আমরা যখন এই ছোট ছোট অবজেক্টিভ গুলোকে যোগ করে তাকে যখন ধরুন এই 7 ক্লাস পাস করালাম, ক্লাসটা পাস করানো, তো সেটা কিন্তু আমার এম না, সেটা আমার গোল। গোল হচ্ছে মিডিলে পাস করে। আর এম ধরুন এম তার কি সে ঠিক করবে, বা আমরাও ভাবতে পারি যে তাকে ডাক্তার করবো বা এটা তো আমাদের উচিত না কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া। এবার আমরা তাকে এম কি না, তাকে একটা আমাদের এই স্কুল থেকে যখন সে ফাইনালি বেরিয়ে যাবে খুব ভালো রেজাল্ট করে বেরোবে, এটা আমাদের এম থাকে, ঠিক আছে? তাহলে অবজেক্টিভ আমি প্রতিদিন যে পড়াচ্ছি, পরীক্ষায় পাস করছে, সেটা তার গোল। আর ফাইনালি সে যেটা রিচ করছে আমাদের স্কুল লেভেলে, যেটা যে ফাইনালি যে হায়ার সেকেন্ডারি দিয়ে বা মাধ্যমিক দিয়ে যেটা, সেটা আমাদের এখন এম এর মধ্যে রয়েছে। যে আমাদের আমাদের টিচারদের এম হচ্ছে স্কুলের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, এখন বোর্ড ফার্স্ট হোক আমাদের স্কুল থেকে, এটা আমাদের এম। প্রতিটা ক্লাস পাস করানো আমাদের গোল। কারণ ফুটবল খেলার ক্ষেত্রে যেটা হয়, আমাদের অবজেক্টিভ কি বলুন তো? ফুটবল খেলায় ভালো খেলা হচ্ছে আমাদের অবজেক্টিভ, ভালো খেলবো। গোল করাটা হচ্ছে আমাদের এম না, কিন্তু
গোল করলে, তখন গোল করলে আমরা জিতবো না, গোল করলে আমরা জিতবো না, ওরাও দেখালো আমার সমান গোল করে ফেললো, তাহলে জিততে পারবো না। তাহলে এম হচ্ছে আমাদের ওদের থেকে বেশি গোল করা। তাহলে ভালো খেলা, গোল করব, গোলটা গোলই, আর বেশি গোল করবোটা হচ্ছে এম। আবার যদি আপনি এটাকে সিরিজে ভেঙে নেন, আপনার মতন করে ভেঙে নিতে হবে, যে ফাইনাল ট্রফিটা পাওয়া যদি এম হয়, তাহলে প্রত্যেকটা ম্যাচ জিতা হচ্ছে আমার গোল। ঠিক আছে? আর ভালো খেলাটা সবসময় অবজেক্টিভ, ভালো খেলতেই হবে। ঠিক আছে, আর কিছু আছে দেখি এটা নেক্সট। আচ্ছা, এই আরেকটা জিনিস বলে তারপরে আর আমি সময় নষ্ট করবো না, তারপরে 5 মিনিটের ব্রেক দিয়ে আমি পুরো কার্ডে চলে আসবো, কি করে কার্ডটাকে ফিল আপ করতাম। ঠিক আছে? এবার আপনারা দেখবেন যে রেজাল্টে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল থাকে, এটা দেখেছেন কেউ? পার্সেন্টাইল দেখেছেন? রেজাল্টে লেখা থাকে, আমাদের রেজাল্টে থাকে না। হ্যাঁ হ্যাঁ, নেটের রেজাল্টে আমরা দেখি পার্সেন্টাইল, আর আমরা যখন পরীক্ষায় নাম্বার নিই তখন হয়ে যায় পার্সেন্টেজ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, কেউ বলবেন? পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে ডিফারেন্স। পার্সেন্টেজ আমরা সবাই জানি যে কত মার্কস পেয়েছে 100 এর সাপেক্ষে, আর দেন হোয়াট ইজ পার্সেন্টাইল? পার্সেন্টাইলটা কিন্তু তার রিলেটিভ পজিশনকে বোঝায়। ধরুন একটা ক্লাসে কিছু স্টুডেন্ট রয়েছে, দেখা গেলো যে 80% পেয়েছে সে হলো টপার, হ্যাঁ, আর যে দেখা গেলো 40% পেয়েছে সব থেকে নিচে রয়েছে। তাহলে যে 80% রয়েছে তার নিচে কত, 100% তার নিচে রয়েছে, দিস ইজ কল পার্সেন্টাইল, মানে ওর নিচে কতজন রয়েছে। তাহলে যে মানে যে তার মানে সব থেকে টপার, তার পার্সেন্টাইল কত? 100। আমি যদি ফর এক্সাম্পল বলি ও 80% পেয়েছে, তার মানে কি বুঝবো? যে ওর নিচে 80% স্টুডেন্ট আছে আর 20% স্টুডেন্ট ওর উপরে রয়েছে। আমাদের নেটের যে এক্সাম হয় কলেজ সার্ভিসের, সেখানে দেখবেন টপ 6% কে কোয়ালিফাই করায়, টপ 6%। এবার আপনি দেখালো 98% পেয়েছেন, মানে আপনার রিলেটিভ পজিশন কি, আপনি যতজন পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল তার আপনার 98% আপনার কম পেয়েছে আর 2% আপনার উপরে রয়েছে। ক্যালকুলেশন আমার এখানে রয়েছে, মানে খুব সুন্দর সিস্টেম, র্যাঙ্ক, এটা দিয়ে র্যাঙ্কের কনসেপ্ট আসে। ঠিক আছে? এটা থেকে র্যাঙ্ক আসে। পরে পেজে আসুন, ধরুন একটা ছোট্ট অঙ্ক করে রেখেছি আমি। এ স্টুডেন্ট সিকিউর 240 marks out of 30. In the examination, 100 student appear and 990 student secured the marks less than the student. Find out the student percentage of marks. Percentage of marks 240/300 into 100, so 80%. এইবার আর যদি পার্সেন্টাইল অফ মার্কস বের করতে চাই কি হবে, যে কতজন পরীক্ষা দিয়েছিল 1000 জন, ওর নিচে কজন আছে 990 জন, কত তাহলে ইন্টু 100 মানে কত পার্সেন্টাইল হলো 99%। যদি এরকম হতো যে ও দেখা গেল যে ওর নিচে 500 জন রয়েছে, 500 জন, তখন এটা হচ্ছে 500/1000, তো 50% হতো। বুঝতে পারছেন? নেক্সট আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখুন এখানে আমি একটা অঙ্ক টেপে করে গেছি, যেটা যে সর্বোচ্চ পার্সেন্টেজ পেয়েছে তার কিন্তু 100%, আর যে সব থেকে কম পেয়েছে তার কি হয়েছে 29 পেয়েছে মার্কস আউট অফ 80, 0%। তো পার্সেন্টাইল কিন্তু খুব ভালো ইন্ডিকেটর একটা রিলেটিভ পজিশনকে বোঝানোর জন্য। এর জন্য যখন আমরা ওই এইচএস এর মানে রেজাল্টে পার্সেন্টাইল দিয়েছিল, এখন দেয় এইচএস এর রেজাল্টে, দেয় না মনে হয়, যাই হোক পার্সেন্টাইল, হ্যাঁ গ্রেড রিলেটেড টু মানে জাস্ট ইটস আ ডিভিশন, মানে পার্টিশন করা, ওটা এমন কোনো ফ্যাক্টর না। আচ্ছা নেক্সট, এই জিনিসটা যদি আপনারা মানে পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারেন, মানে আজকে সময় নেই, নাহলে আপনাদের এটা বোঝাতাম, তাহলে এটার মধ্যে সবকিছু মানে বুঝতে পারতেন যে কেন আমরা অনেক সময় কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে, মানে কোনো ভালো কোনো এক্সাম এক্সট্রা এফর্টের দরকার হয়। দেখবেন একটা এক্সাম যদি 80% কাট অফ হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখবেন ওই 70-75 পেয়েছে, 70 থেকে 75 এর মধ্যে। খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু ওই অ্যাভাব 5%। তার একটা নর্মাল শেপ হয়, বেল শেপ কার্ভ, সব ডিস্ট্রিবিউশনের একটা বেল শেপ কার্ভ হয়। তো আমাদের দেখবেন ক্লাসে মার্কস যে স্টুডেন্টরা পায়
সেগুলো নিয়েও যদি আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে সাজিয়ে এরকম বেল শেপ কার্ভ পাবো। এবং সেখানেও দেখা যাবে যে অনলি হয়তো 5 বা 10% স্টুডেন্ট আছে যারা টপার হচ্ছে, আবার নিচের দিকেও কম রয়েছে যে একদমই পড়াশোনা করে না, মাঝামাঝি পোর্শন হয়তো 70% স্টুডেন্ট আছে বা 60% স্টুডেন্ট আছে যারা অন অ্যাভারেজ পড়াশোনা করে। এইটা কিন্তু সব ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকে বলছি না। নেক্সট কি আছে? আচ্ছা ঠিক আছে, এছাড়া আরো মানে ধরুন একটা উদাহরণ দিয়ে আমি মানে ফার্স্ট সেশনটা শেষ করছি। সেটা হচ্ছে ধরুন একটা একটা জায়গাতে অ্যাডমিশন, দুটো স্টুডেন্টের মধ্যে আমি কম্পেয়ার করছি। একজন স্টুডেন্ট একটা ম্যাথ আর ইংলিশ হয়তো 58 আর 62 পেয়েছে, অ্যাভারেজ কত? স্টুডেন্ট এ ম্যাথে পেয়েছে 58, 60। আর একজন স্টুডেন্ট 8 ম্যাথে 80 পেয়েছে, ইংলিশে 40 পেয়েছে, তার অ্যাভারেজ কত? 60। তাহলে কে ভালো স্টুডেন্ট? হ্যাঁ, প্রথমজন যে 60, না না 40 আর 80 পেয়েছে, দুটোরই অ্যাভারেজ কি হচ্ছে আমার? দুটোরই ওভারেজ সমান। আমরা কিন্তু সবসময় যখন আমরা রেজাল্টে স্টুডেন্টকে অ্যাডমিশন নিই তখন কিন্তু রেজাল্ট দিই। আর ক্রিকেট খেলার সময় তখন আমরা কিন্তু বলি যে এই খেলোয়াড়টা বেশি কনসিস্টেন্ট, একে নামালে ভালো হবে, তাই তো? কিন্তু স্টুডেন্ট চুজ করার সময় অ্যাভারেজ দেখে নিই। কিন্তু ক্রিকেটে যখন নামাই যে একদিন 40 করছে একদিন 80 করছে, তারপর বেশি কনফিডেন্স পায় না, তাই তো? তাহলে আমাদের যে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কিন্তু এটাকে রাখা হয়নি, এটা রাখা হলে ভালো হতো, ঠিক আছে? রাখা হলে ভালো হতো যে এটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? মানে যার সংখ্যাগুলো কাছাকাছি সে শত কনসিস্টেন্সি কিন্তু আমাদের হলিস্টিকে রাখিনি, কারণ জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে টিচারদের ক্ষেত্রে, ঠিক আছে? এটা রাখা উচিত ছিল। এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি মেজারমেন্ট। তো 3rd ডিগ্রি আছে, 4th ডিগ্রি আছে, ঠিক আছে? এগুলো নিয়ে পরে অন্য কোনোদিন চান্স পেলে আলোচনা করব, সময় কম। আমি এরপরে সোজাসুজি 5 মিনিট একটা ব্রেক দিয়ে আমি কার্ডটা কি করে ফিল আপ করতে হবে এটা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। রেফারেন্সটা দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। তার হ্যাঁ। কারণ হচ্ছে হুম, আপনার সবাই হেডমাস্টার মশাই এবং এটা বন্ধ করে দিলাম। সবাই হেডমাস্টার মশাই আমাদের ফলে